হরমুজ প্রণালী দখলের হুমকি যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঙ্কার ইরানের। জ্বালানি সংকটে দেয়ালে পিঠ ঠেকেছে কি ট্রাম্পের? গাজা গণহত্যার কারিগর নেতানিয়াহু নিহত হওয়ার খবরে তোলপাড় বিশ্ব মিডিয়া। নির্ভরযোগ্য সূত্রগুলো কি বলছে? নেপালে জেনজি জোয়ারের লন্ডভন্ড প্রথাগত রাজনীতির হিসাব। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বালেন্দার আরএসপি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। টানা 11তম দিনে গড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা আর পাল্টা প্রতিরোধ। এমন পরিস্থিতিতে ইরান বাড়াবাড়ি করলে হরমুজ প্রণালী দখলের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হরমুজে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা হলে ইরানের উপর দ্বিগুণ নয়, একেবারে 20 গুণ পর্যন্ত তীব্র হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। তাহলে কি তেল সংকটে দেয়ালে পিঠ ঠেকার অবস্থায় যুক্তরাষ্ট্র? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে একজন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল 88 থেকে $98 মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। আইআরজিসির দাবি, পরিস্থিতি এখন আর ট্রাম্পের হাতে নেই, তাই যুদ্ধের ভবিষ্যৎ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকায় মার্কিন বাহিনীর পক্ষে এর ইতি টানা সম্ভব নয়। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আগুনের সাথে খেলতে গিয়ে যখন হাত পোড়ার ভয় বাড়ে, তখনই তাতে পানি ঢেলে শান্তির বার্তা শোনানো হয়। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন অনেকটা এমনই। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পারদ তুঙ্গে তুলে দিয়ে এখন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ ঠিক কবে থামবে সেই সিদ্ধান্তটি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার মাধ্যমেই নেবেন। এমন মন্তব্যের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন সহায়তা করতে ইচ্ছুক। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে এখন পর্যন্ত ইরান জুড়ে 5000-এরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। 10 মার্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ট্রাম্পের এমন দাবি মানতে নারাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়। একই সঙ্গে তারা দাবি করে, অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।
আইআরজিসি আরও অভিযোগ করেছে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে এমন দাবি করে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র হামলা কমিয়েছে এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। তাদের দাবি এখন আগের তুলনায় আরও বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওয়ারহেডের ওজন 1 টনেরও বেশি। আইআরজিসি দাবি করেছে তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং কয়েকটি ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিকে অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 9 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আরাকচি বলেন, অপারেশন এপিক মিস্টেকের 9 দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। তবে ইরান সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে আরও অনেক চমক জমা আছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো আঘাত এলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে অস্বীকৃতি জানানোর পর নিজ দেশে যুদ্ধকালীন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়া ইরান নারী ফুটবল দলের 5 সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। 2026 এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বর্তমানে কুইন্সল্যান্ডে অবস্থানরত এই খেলোয়াড়রা নিরাপত্তার শঙ্কায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই সাহসী নারী ফুটবলারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। আশ্রয় পেয়েছেন অধিনায়ক জোহরা ঘানবারি সহ দলের আরও 4 খেলোয়াড়। এর আগে এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অস্ট্রেলিয়ার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানিয়েছেন ইরান দলের বাকি সদস্যরা বর্তমানে গোল্ড কোস্টের একটি হোটেলে আছেন। তিনি স্পষ্ট করেছেন যে দলের অন্য সদস্যদের জন্যও অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর মুসলিম বিদ্বেষী ইতামার বেন গভির। আচমকা এমন খবরে তোলপাড় বিশ্ব। হুলস্থুল ফেলে দেয়া খবরটি প্রকাশ করেছে ইরানের একটি পরিচিত গণমাধ্যম। যদিও ইসরায়েল একে যুদ্ধকালীন গুজব বা মনস্তাত্ত্বিক প্রচারণা বলে উড়িয়ে দিয়ে আসছে। আসলে মূল ঘটনা কি? অক্ষত আছেন কি নেতানিয়াহু? হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে ইরানের একটি মিসাইল হামলার ঘটনায় নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে প্রতিবেদনে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। একই সঙ্গে ওই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি পক্ষ এসব খবরকে যুদ্ধকালীন গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো নতুন ভিডিও বার্তা বা প্রকাশ্য বক্তব্য সামনে আসেনি। পাশাপাশি জেরুজালেমে তার সরকারি বাসভবনের নিরাপত্তা হঠাৎ করেই অস্বাভাবিক মাত্রায় জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব বিষয়কে ঘিরেই নানান জল্পনা ছড়াতে শুরু করেছে। তেহরানের বিশ্লেষকরা আরও দাবি করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত হওয়াও নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া রহস্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিবৃতি সম্প্রতি প্রকাশিত হলেও সেখানে কথোপকথনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি বক্তব্যেরও উল্লেখ করেছে। রুশ গণমাধ্যমে প্রচারিত তার উদ্ধৃতি অনুযায়ী বলা হয়েছে, ইরান নেতানিয়াহুর একটি গোপন অবস্থানে মিসাইল হামলা চালিয়েছে। সেই হামলায় নেতানিয়াহুর এক ভাই নিহত হয়েছেন। তবে এসব বক্তব্যের সমর্থনে কোনো স্বতন্ত্র তথ্য বা নির্ভরযোগ্য সূত্র তুলে ধরা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 9 মার্চ প্রকাশিত একটি পোস্টে স্কট রিটার দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত এনেছে এবং সেই হামলায় ঘটনাস্থলেই নেতানিয়াহু নিহত হন। পোস্টটিতে আরও বলা হয়, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি হামলায় আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটারের অফিসিয়াল অ্যাকাউন্ট কিনা কিংবা সেটি ভুয়া কিনা এ বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাসনিম নিউজ নিজেও স্বীকার করেছে এসব দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার এই সময়ে এ ধরনের খবর বা গুজব ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। অনেক সময় প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবেও এমন প্রচারণা চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই গুজবের সরাসরি জবাব না দিলেও দেশটির সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে তার চলাফেরা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও ওই সূত্র জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানে আচমকা যুক্তরাষ্ট্রের হামলা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনায় নতুন এক বিতর্ক। প্রশ্ন উঠেছে, এই হামলা কি শুধুই ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নাকি আড়ালে জটিল কোনো রাজনৈতিক চাপ? ঘুরে ফিরে সামনে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের ফাঁস হওয়া নথির বিষয়, যেখানে আছে বিশ্ব রাজনীতির প্রভাবশালীদের কুকীর্তির ভিড়ে ডোনাল্ড ট্রাম্পের নামও। বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপস্টিন ফাইলস থেকে দৃষ্টি ঘোরাতেই যুদ্ধ বাঁধিয়ে ব্ল্যাকমেলের অপকৌশল নিয়েছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু, আর এই ব্ল্যাকমেইলের পেছনে ছিল এপস্টিন ফাইলস। ইরান হামলার শুরু থেকেই এই এপস্টিন ফাইলস নিয়ে ব্ল্যাকমেইলের কথা উঠলেও সম্প্রতি তা আরও জোরালো হয়েছে। আগের কোনো মার্কিন প্রেসিডেন্টকে ইরানে হামলা চালাতে ইসরায়েল রাজি করতে না পারলেও ট্রাম্পকে পেরেছে এই ফাইল দিয়ে ব্ল্যাকমেইল করেই। বেশ কিছু সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের ইরান হামলার পেছনে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকিই ছিল না, বরং ভিন্ন এক কৌশলে দেশটিতে হামলা করতে ট্রাম্পকে বাধ্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আসলেও কি তাই? 2025 সালের ডিসেম্বরে মার্কিন বিচার বিভাগে সংরক্ষিত এপস্টিন মামলার কিছু নথি জনসমক্ষে আসে, যেগুলোকে সাধারণভাবে এপস্টিন ফাইলস বলা হয়। ডিসেম্বরে প্রকাশ হওয়ার নথিগুলো খুবই সীমিত ছিল, কিন্তু 2026 সালের জানুয়ারিতে 30 লক্ষ পৃষ্ঠার এক বিশাল নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যাতে ছিল 2000 ভিডিও, 1,80,000 ছবি সহ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিরুদ্ধে নানান প্রমাণ। নথিগুলোর সামনে আসতেই স্তব্ধ হয়ে যায় বিশ্ব, কারণ এতে ছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত ঘটনার প্রমাণাদি। বিশ্লেষকদের একাংশের মতে এই তথ্য সামনে আসার সময়কালও গুরুত্বপূর্ণ, কারণ তখনই মার্কিন রাজনীতিতে আলোচনায় উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এবং তার সঙ্গে এপস্টিনের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন। শুধু তাই না, অভিযোগ ওঠে এপস্টিনের দ্বীপে বিভিন্ন গোপন অনুষ্ঠানে দেখা গেছে ট্রাম্পকে। এপস্টিন ফাইল সামনে আসতে বিশ্ব পরিচিত হয় নতুন একটি রাজনৈতিক কৌশলের সাথে, যা হলো তথাকথিত কম্প্রোম্যাট। সহজ ভাষায় বলতে গেলে কম্প্রোম্যাট হলো এমন একটি কৌশল যেখানে একজন প্রভাবশালী রাজনীতিবিদের গোপন তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করা এবং নিজের রাজনৈতিক ফয়দা নিশ্চিত করা। অভিযোগ রয়েছে এপস্টিনের ব্যক্তিগত নেটওয়ার্ক এবং তার ম্যানহেটন বাসভবনে গোপন নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা হতো, যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিছু বিশ্লেষকদের দাবি, এসব তথ্য পরবর্তীতে রাজনৈতিক বা কূটনৈতিক প্রভাব বিস্তারে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। কেউ কেউ ধারণা করছেন এই নেটওয়ার্কের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্ভাব্য যোগাযোগ থাকতে পারে। এমনকি জেফরি এপস্টিন নিজেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একজন সদস্য হতে পারেন। যদিও এসব দাবির বিপরীতে এখনও কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এখানে আরেকটি আলোচিত নাম হল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক, যার সঙ্গে এপস্টিনের ব্যক্তিগত যোগাযোগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ইরানে মার্কিন হামলা কি কেবল ভূরাজনৈতিক বাস্তবতার ফল, নাকি এর পেছনে রয়েছে আরও জটিল রাজনৈতিক হিসাব?
ইতিহাসে বহুবার দেখা গেছে অভ্যন্তরীণ সংকট বা ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে জনদৃষ্টি সরাতে সরকারগুলো কখনো কখনো কঠোর বৈদেশিক পদক্ষেপ নেয়। কারণ ইরানে হামলার আগে এপস্টিন বিতর্ক নিয়ে বেশ বেকায়দায় ছিলেন ট্রাম্প। তাই অনেকেই ধারণা করছেন ব্যক্তিগত সমালোচনা এমনকি ক্ষমতা হারানোর ভয় থেকেই ইস্যু পরিবর্তনের জন্য ইরানকে বেছে নিয়েছেন ট্রাম্প। আবার অনেক বিশ্লেষকের মতে এপস্টিন ফাইলে ট্রাম্পের বিষয়ে আরও নথি থাকতে পারে, যার ভয় দেখিয়ে ইসরায়েল ট্রাম্পকে বাধ্য করেছে ইরানে যৌথ হামলা চালাতে। কারণ একা ইসরায়েলের পক্ষে ইরানে পূর্ণমাত্রা হামলা চালানোটা খুব সহজ ছিল না। অবশ্য এসব অভিযোগ ও বিশ্লেষণের অনেকটাই এখনও বিতর্কের পর্যায়ে রয়েছে। তবে বর্তমান বাস্তবতা হলো আসলেও ঢাকা পড়ে গেছে এপস্টিন কেলেঙ্কারিতে ট্রাম্পের জড়িত থাকার ইস্যুটি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। জেনজি প্রজন্মের অভ্যুত্থানে সরকার পতন পরবর্তী নেপালের প্রথম সাধারণ নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী শুধু জয় নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এককালে জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। জেনজি প্রজন্মের কাছে জনপ্রিয় এই তরুণ নেতা নেপালের বর্তমান পরিস্থিতির আমূল পরিবর্তন আনতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আর একই প্রত্যাশায় ভর করে ব্যালটের মাধ্যমে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন সাধারণ জনগণও। তিনি কি পারবেন রাজনীতির গুণগত পরিবর্তন আর জনগণের প্রত্যাশার উপযুক্ত প্রতিদান দিতে? পরিবর্তনের যাত্রায় কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুর আর ছন্দের তালে ভালো লাগার পৃথিবীতে জায়গা করে নেয়া র্যাপ সঙ্গীত শিল্পী থেকে কাঠমান্ডু শহরের মেয়র বনে যাওয়া বালেন্দ্র শাহ এবার নেপালের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হওয়ার পথে। মাত্র কয়েক বছর আগেও যিনি রাজনীতির মাঠে ছিলেন একেবারে আনকোড়া, সেই বালেন্দ্র শাহকেই জেনজি প্রজন্মের গণ অভ্যুত্থানের পর রাজনীতি আর দেশ পুনর্গঠনের কাণ্ডারি হিসেবে বেছে নিলেন ভোটাররা। রাজনীতির মাঠে নামার আগে র্যাপের ছন্দে ভক্ত অনুরাগীদের মন আর নজর কাড়েন বালেন্দ্র। র্যাপের গতানুগতিক গণ্ডির বাইরে গিয়ে গানের তালে তালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেছেন তিনি। সময়ের সাহসী কণ্ঠস্বরের কারণেই 2022 সালে সিপিএন ইউএমএল ও নেপালি কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হন বালেন্দ্র। জনপ্রিয়তার পালে হাওয়া লাগে 2025-এর জেনজি অভ্যুত্থানে। সরকার বিরোধী আন্দোলনে তরুণদের সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন বালেন্দ্র। এরপর জানুয়ারিতে আয়োজিত ভোটে অংশ নিতে মেয়র পদ ছেড়ে জনপ্রিয় রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপিতে যোগ দেন। প্রত্যাশিতভাবে নেপালের শাহ ঝাপা 5 আসনে পরাজিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। ভোটের ব্যবধান প্রায় 1.5 লাখ। ভোট গণনায় বালেন্দ্র শাহ পেয়েছেন 68,348 ভোট, আর ওলির পক্ষে পড়েছে মাত্র 18,734 ভোট। গত বছর জেনজি প্রজন্মের গণ আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে দেশটির রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোতে যে পরিবর্তন আসছে, এমন লক্ষণ এই একটি আসনে স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি একটি অসাধারণ পরিবর্তন। রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি এমন রাজনৈতিক দল যাদের তেমন কোনো ইতিহাস নেই। নেপালিদের কাছে কিছুদিন আগেও প্রায় অপরিচিত দলটি এখন নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আর বালেন্দ্র শাহ এমন একজন প্রধানমন্ত্রী হবেন যিনি কম কথা বলে বেশি কাজ করবেন। এরই মধ্যে মেয়র হিসেবে অনেক ভালো কাজ করে এর প্রমাণ রেখেছেন তিনি। কয়েক দশকের চলমান রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ও দুর্নীতিতে নেপালের কৃষি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে গণবিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অভ্যুত্থানের অভিজ্ঞতা আর জনপ্রত্যাশাকে গুরুত্বের শীর্ষে রেখে নতুন সরকার নেপালের পুনর্গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত রাখবে, এমন প্রত্যাশাই নেপাল আর গণতন্ত্র মনা প্রতিবেশী রাষ্ট্রগুলোর। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্র তিউনিসিয়ায় পবিত্র রমজান মানেই ধর্মীয় অনুশাসন আর বর্ণিল ঐতিহ্যের মিলনমেলা। ইসলামের সূচনা লগ্ন থেকে আজও সেখানে রোজা ভাঙা হয় পানি ও খেজুর দিয়ে। রমজানে হামদনাত ও সুফি সঙ্গীতের
সালামিয়া আয়োজনও তিউনিসিয়ার বিশেষ ঐতিহ্য। ইদানিং দেশটি অর্থনৈতিক সংকটের চাপে থাকলেও ধর্মীয় আবহ আর ঐতিহ্যের রঙে জেগে ওঠার জৌলুস কমেনি এতটুকুও। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের আজকের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আফ্রিকার মুসলিম রাষ্ট্র তিউনিসিয়া ৯৯% মুসলমানের দেশটিতে ইসলাম আসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ঐতিহ্যগত কারণে পবিত্র রমজানে ধর্মীয় অনুশাসন আর বর্ণিল আয়োজনে জেগে ওঠে গোটা তিউনিসিয়া। তিউনিসিয়ানরা রোজা ভাঙেন পানি ও খেজুর দিয়ে, পানীয় হিসাবে থাকে দুধ, সাথে খাওয়া হয় কিশমিশ। দস্তরখানে থাকে জনপ্রিয় স্যুপ, শোরবা, খেজুর ও লাজানিয়া। কখনো কখনো থাকে চিজে মোড়ানো মাংসের ভাজা আইটেম কর্ডন ব্লু। ইফতারে মিষ্টি খেতে পছন্দ করেন এখানকার মুসলমানরা। ইউজা, অ্যারাবিয়ান বাকলাভার মতো দেখতে বাদাম ও মধু মাখানো শামসার আছে বেশ কদর। তিউনিসিয়ার অন্যতম জনপ্রিয় খাবার কুসকুস, সাথে থাকে চোরবা, কাবাব সহ ঐতিহ্যবাহী বিভিন্ন পদ। প্রতিটি পরিবারে খাওয়া হয় অক্টোপাস, চিংড়ি, ঝিনুক ও টমেটো সস দিয়ে রান্না করা খাবার মাকরুনা। ভাপানো ভাত, শাকসবজি ও মাংস দিয়ে তৈরি রোজ জেরবি ইফতারে তিউনিসিয়ানদের আরেক পছন্দের আইটেম। ইফতারের পর খাওয়া হয় ভেড়ার মাংসের বুরঘুল, অক্টোপাস ও শুকনো পুদিনা দিয়ে তৈরি বার্লির স্যুপ। সোয়া বা ফাতমা, স্লাটা তাউনশিয়া, স্লাটা মেছইয়া, ফেলফেল মেহসি, ওমে খুরিয়া সহ থাকে নানা রকম খাবার। রমজানের আগমন উপলক্ষে তিউনিসিয়ার সচ্ছল মুসলিম পরিবারগুলো আয়োজন করে সালামিয়া নামক হামদ, নাত ও সুফি গানের অনুষ্ঠান। রমজানে বিয়ের অনুষ্ঠান আয়োজনের চল আছে তিউনিসিয়ান পরিবারগুলোতে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় ঋণ, মূল্যস্ফীতি ও পণ্যের উচ্চ মূল্যের কারণে বিপাকে আছে তিউনিসিয়া। এর মধ্যেই পবিত্র মাহে রমজান পালনে সাধ্যমতো চেষ্টা করেন এখানকার মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ মুসলিম দেশ মালয়েশিয়া আরব, পারস্য, চীন ও ভারতের মুসলিম বণিকদের মাধ্যমে সেখানে ইসলামের বিস্তার ঘটলেও আধুনিক রাষ্ট্র গঠনের মূলে ছিলেন একজন মুসলিম প্রধানমন্ত্রী। ঐতিহাসিক মসজিদ, বহুজাতিক সংস্কৃতি, শক্তিশালী অর্থনীতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বজুড়ে মালয়েশিয়ার পরিচিতি আলাদা। ধারাবাহিক প্রতিবেদন বিশ্বজুড়ে মুসলিম দেশের 20তম পর্বে মালয়েশিয়া নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। একজন মুসলিম প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার নীল জলরাশি আর সবুজ পাহাড়ের দেশ মালয়েশিয়া। কেবল অর্থনৈতিক সমৃদ্ধ নয়, বরং ইসলামের সুমহান ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য মিশেল দেশটিকে বিশ্ব দরবারে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, যার মূলে রয়েছেন একজন মুসলিম। মূলত মাহাতির মোহাম্মদের আমলে ব্যাপক শিল্পায়ন, বেসরকারীকরণ এবং রপ্তানিমুখী অর্থনীতি, আধুনিক অবকাঠামো, সুপরিকল্পিত মাল্টিমিডিয়া সুপার করিডোর এবং রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দেশটি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়। মালয়েশিয়া ইসলামের সূচনা প্রধানত আরব, পারস্য, চীন ও ভারতীয় উপমহাদেশের মুসলিম বণিকদের মাধ্যমে 10ম থেকে 1300 শতাব্দীতে শান্তিপূর্ণভাবে হয়েছিল। 1300 শতাব্দীতে কেদাহ সালতানাত এবং 1500 শতাব্দীতে মালাক্কা সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশটির প্রধান ধর্ম ও সংবিধানে ফেডারেশনের ধর্ম হিসেবে স্বীকৃত। মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে অসংখ্য চমৎকার ও ঐতিহাসিক মসজিদ এবং ধর্মীয় স্থাপনা রয়েছে, যার মধ্যে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারা, নীল গম্বুজের সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহ মসজিদ এবং পুত্রাজায়ার পুত্রা মসজিদ অন্যতম। স্থাপত্যশৈলী ও সৌন্দর্যের জন্য এগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রায় 4 কোটি জনসংখ্যার দেশটিতে 2.5 কোটির বেশি মুসলিম ধর্মাবলম্বী। 3,30,803 বর্গ কিলোমিটারের দেশটির অর্থনীতির প্রধান আয়ের উৎস পরিষেবা খাত, যা তাদের জিডিপির অর্ধেকের বেশি অবদান রাখে। এছাড়া উৎপাদন শিল্প, তেল, প্রাকৃতিক গ্যাস এবং পাম অয়েল রপ্তানি সহ পর্যটন শিল্প দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস। সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মালয়েশিয়াকে স্বপ্নের মতো দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নেন।
বহু জাতি ও বহুভাষী মানুষের বসবাস মালয়েশিয়ায়, ফলে মালয়েশিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময়। স্বাধীন মালয়েশিয়ার যাত্রা 1957 সালে। ইসলামী শিক্ষা দেশটির প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। মালয়েশিয়া 13টি প্রদেশের 9টি ভিন্ন ভিন্ন সুলতানের অধীন। প্রত্যেক সুলতানই তার রাজ্যে ধর্মীয় প্রধান। তাদের সবার সমন্বয়ে সাংবিধানিকভাবেই ইসলাম শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। প্রাথমিক থেকে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান আহরণ শুরু হয়। সাধারণত সাধারণ বিষয়ের সঙ্গে আরবি, ইসলামিক স্টাডিজ, জাওয়ি বাধ্যতামূলক। মালয়েশিয়ার মুসলমানদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক হলো পুরুষরা ট্রাউজারের উপর লম্বা হাতার শার্ট, সাথে কোমরে জড়ানো বিশেষ কাপড় এবং টুপি পরেন। নারীরা হাঁটু পর্যন্ত লম্বা ব্লাউজ ও স্কার্ট পরে থাকেন। যদিও মুসলিম নারীরা এখন হিজাব সহ আধুনিক শালীন পোশাক বেশি পরেন। দেশটির মুসলিমরা নারকেলের দুধ ও পান পাতার রান্না করা ভাত, সাথে ঝাল চস, ভাজা মাছ, মুরগি, মাংস সম্পূর্ণ হালাল এবং বৈচিত্র্যময় বলে খেয়ে থাকেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে দক্ষিণ চীন সাগর দ্বারা 2 ভাগে বিভক্ত। উত্তরে থাইল্যান্ড, দক্ষিণে সিঙ্গাপুর, পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে ইন্দোনেশিয়া এবং উত্তরে ব্রুনাই অবস্থিত। মালয়েশিয়া তার বৈচিত্র্যময় এবং আদিম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ঘন রেইন ফরেস্ট, প্রাচীন গুহা, নীল জলরাশির দ্বীপ এবং মনোরম পাহাড় দেশটির প্রধান আকর্ষণ। মুর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।